ওহ আচ্ছা শুরু করি, অনেক লেট হয়ে গেছে, বাট হোয়াটএভার। ওকে আচ্ছা, এই পর্যন্ত হইল। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম যে ধরেন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমের স্ট্যান্ডার্ড ফর্ম কি, আর এক ফর্ম থেকে আরেক ফর্মে কেমনে নেয়, প্রবলেমের ট্রান্সফরমেশন কেমনে করে। আজকে হইল একটা সলিউশন টেকনিক দেখব। ওকে, constraint optimization problems. Okay. ওকে, সলভিং কনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম। আচ্ছা, এখন যে টেকনিকটা দেখাবো সেইটা হলো আপনার প্রবলেমটা যে কনভেক্স হওয়া লাগবে এটা নেসেসারি না, নন কনভেক্স প্রবলেমও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। বাট একটা কন্ডিশন আছে যে আপনার ডিফারেন্সিয়েবল হইতে হবে প্রবলেমটা। ডিফারেন্সিয়েবল বলতে আপনার যে অবজেক্টিভ ফাংশন, তারপরে যে ইকুয়ালিটি কনস্ট্রেইন্ট, এগুলো ডিফারেন্সিয়েবল হতে হবে। আচ্ছা, এখন যে টেকনিকটা দেখাবো এইটা হলো না 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 ডিফারেন্সিয়েবল বলতে হইলো ডেরিভেটিভ বাইর করতে পারবেন আর কি, এরকম ফাংশন। যেমন পৃথিবীতে অনেক ফাংশন আছে যেটা ডেরিভেটিভ সব পয়েন্টে এক্সিস্ট করে না, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এটা ডেরিভেটিভ হইল অরিজিনে, এটা ডেরিভেটিভ নেই। মানে সহজ কথায় বললে এটার যদি গ্রাফ আঁকেন, গ্রাফে কোনো কর্নার পয়েন্ট নাই, কর্নার পয়েন্ট নেই, গ্রাফটা স্মুথ, ঠিক আছে। না, ব্রেক তো আবার কন্টিনিউটি কন্ডিশন, কন্টিনিউটি তো কন্টিনিউয়াস তো হইতেই হবে, কন্টিনিউয়াস না হলে তো ডিফারেন্সিয়েবল এমনিও হবে না। হ্যাঁ, কোনো কোনা নাই আর কি, বেসিক্যালি এটাই বুঝে। যেমন এরকম কোনো কোনা থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোনা থাকলে যেটা হয় যে আপনার ওই পয়েন্টে স্লোপ আঁকা যায় না, ঠিক আছে। মানে আপনার মাল্টিপল লাইন ওই পয়েন্টে ট্যানজেন্ট হইতে পারে, সো এটার কোনো ইউনিক ডেরিভেটিভ এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, এই ডিফারেন্সিয়েবিলিটির কনস্ট্রেন্টটা আছে এইটাই। তো আমরা অলরেডি ধরেন অপটিমাইজেশন প্রবলেম সলভ করার একটা বিভিন্ন টেকনিক দেখছিলাম, বিভিন্ন বলতে একটাই টেকনিক দেখছি, সেটা হলো আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন যদি হয়ে থাকে। আচ্ছা, এখানে বিভিন্ন টার্ম ইউজ করতেছি, কনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম, আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম। এগুলো মিনিং জানেন? মিনিং হইল আমরা অপটিমাইজেশন প্রবলেম ফর্মুলেট করছি কি, যে মিনিমাইজ সাম ফাংশন সাচ দ্যাট সামথিং ইকুয়াল টু 0 হইতে হবে, সামথিং লেস অর ইকুয়াল টু 0 হইতে হবে। ওই সামথিংগুলা হইল কনস্ট্রেইন্ট, ঠিক আছে। আমাদের মিনিমাইজ সাম ফাংশন এফ নট সাচ দ্যাট এফ আই লেস অর ইকুয়াল টু 0, এইচ আই ইকুয়াল টু 0, এইগুলাকে কনস্ট্রেইন্ট বলে, ঠিক আছে। তো যদি কোনো কনস্ট্রেইন্ট না থাকে
যদি কোনো কনস্ট্রেন্ট না থাকে তাইলে কেমনে সলভ করেন? এটা অলরেডি জানেন। কি করেন? ডেরিভেটিভ বাইর করেন, ডেরিভেটিভ বাইর করে জিরো সেট করেন, জিরো সেট করার পরে আপনার যে পয়েন্ট আসে আবার একটা সেকেন্ড ডেরিভেটিভ চেক করা লাগে যে এই পয়েন্টটা হেসিয়ানটা পজিটিভ সেমি ডেফিনিট নাকি নেগেটিভ সেমি ডেফিনিট। যদি পজিটিভ সেমি ডেফিনিট হয় তাহলে মিনিমাম হয়। এই ঠিক আছে। আচ্ছা, এখন কনস্ট্রেন্ট হইলে কিছু সমস্যা আর কি, যে আমার যদি এরকম একটা কনস্ট্রেন্ট থাকে আচ্ছা তাইলে কি করব? ওকে, হ্যাঁ আচ্ছা তাইলে কি করব? আচ্ছা এখন যে টেকনিকটা দেখাবো এটা শুধু ইকুয়ালিটি কনস্ট্যান্ট নিয়ে ডিল করে। ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের কন্ডিশন এখনও দিচ্ছি না, এটা পরে দেখাবো। আচ্ছা যদি ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে একটা এক্সাম্পল দেখি। ধরলাম আমার একটা প্রবলেম দেওয়া আছে এরকম, মিনিমাইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এই ফাংশনটাকে মিনিমাইজ করা লাগবে সাচ দ্যাট ধরলাম x1 প্লাস x2 ইকুয়াল টু 1। ওই একই কথা, সাচ দ্যাট গিভেন দ্যাট একই কথা, সাচ দ্যাট x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। এটা এখন কি আচ্ছা আচ্ছা এটা কি করবেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আপাতত এখন যে টেকনিকটা দেখাচ্ছি ওইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্টে ডিল করতে পারে না। এনিওয়ে আচ্ছা তো এটা এখন কি করব? এটার সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড টেকনিক হইল, আচ্ছা আমাকে কি করতে হবে, এফ নট x1 কমা x2 ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। আচ্ছা এইটারে ডাইরেক্ট ডেরিভেটিভ কেন নিতে পারতেছি না? মানে আগের যে নর্মাল যে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনের যেই টেকনিকটা ছিল যে ডেরিভেটিভ বের করে জিরো সেট করব, আচ্ছা ডাইরেক্ট ডেরিভেটিভ এই কারণে নিতে পারতেছি না যে এইটা ডেরিভেটিভ বের করে জিরো সেট করলে যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টটা যে কনস্ট্যান্টটা স্যাটিসফাই করবে এটার তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ ধরেন আমাকে যদি এই কনস্ট্যান্টটা না দেওয়া থাকতো আর যদি এই ফাংশনটা দেওয়া থাকতো, বলতাম যে এই ফাংশনের মিনিমাম ভ্যালু বাইর করেন, তাহলে কি করতেন? ডেরিভেটিভ বের করে জিরো সেট করতেন, রাইট? আচ্ছা এখন এই কনস্ট্যান্টটা দেওয়ার ফলে ওই টেকনিকটা কেন ইউজ করতে পারতেছি না? ইউজ না করতে পারার কারণ হলো যে এইটাকে ডেরিভেটিভ বের করে এটাকে যদি আমি জিরো সেট করি তাহলে যেই পয়েন্টটা পাবো ওই পয়েন্টটা যে এই কোয়েশ্চেনটা স্যাটিসফাই করবে এটার তো কোনো গ্যারান্টি নেই, কারণ এইটা ডেরিভেটিভ বের করার সময় তো এখান থেকে কোনো ইনফরমেশন নেই আমি, বুঝছেন? নিতে হবে বলতে মানে এই ইনফরমেশন ইউজ করতে হবে আর কি, যে এই কনস্ট্যান্টটা আছে সেটার ইনফরমেশন ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তো এইটা সবচেয়ে স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন বলতে যেটা আমরা করতে পারি সেটা হলো ভ্যারিয়েবল সাবস্টিটিউশন করতে পারি। ওকে, ধরলাম এই ইকুয়েশন থেকে লিখতে পারি x2 সমান সমান 1 মাইনাস x1। ওকে, তাইলে এফ নটকে কী লেখা যাবে? এফ নটকে লেখা যাবে x1 স্কোয়ার প্লাস 1 মাইনাস x1 স্কোয়ার, ঠিক আছে? এখন এইটার ধরে ডিফারেন্সিয়েট করে। ওকে, তো এইটার যদি ডেরিভেটিভ বের করি তাহলে df নট বাই dx1, হ্যাঁ মানে আমরা x1 স্কয়ার প্লাস x - 1 মানে ওটা কত হবে দুটোকে আমরা সেম ভেরিয়েবল কনভার্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ মানে আমি x2 কে রিপ্লেস করে দিছি আর কি এই কনস্ট্যান্টটা দিয়ে। আচ্ছা এই কনস্ট্যান্টটা কি বলে? এই কনস্ট্যান্টটা বলে যে বেসিক্যালি ইট সেজ দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ x1 অ্যান্ড x2 ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে? মানে হ্যাঁ আপনি ধরেন x1 এর একটা ভ্যালু সেট করলে x2 এর ভ্যালু কী হবে সেটা ফিক্সড হয়ে যায়, আপনি দুইটাকে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ একটা একটার উপর ডিপেন্ডেন্ট, তো আমি ডিপেন্ডেন্সিটা আমার প্রবলেমের মধ্যে ঢুকাই দিছি আর কি, ঠিক আছে? যে x2 x1 এর উপর যেভাবে ডিপেন্ড করে, মানে x1 1 - x1 হ্যাঁ
ওই ডিপেন্ডেন্সিটার উপর ঢুকাই দিচ্ছি, এখন ঢুকাই দেওয়ার ফলে এই প্রবলেমে তো এখন আমি x1 ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো, রাইট? এইটা তো এইটা বলে যে x1 ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করলে x2 এর ভ্যালু ফিক্সড হয়ে যায়, অর্থাৎ অ্যাটলিস্ট একটা তো ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো, রাইট? তো ওই আমার অবজেক্টিভ ফাংশনটাকে ওই একটা ভ্যারিয়েবলের রেসপেক্টেই লিখছি। এটা কি করার মত না, অবভিয়াসলি আমরা অবজেক্টিভ ফাংশনটা একটা ভ্যারিয়েবল মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রিপ্রেজেন্ট করব। বুঝি নাই প্রশ্নটা। মানে অবজেক্টিভ ফাংশন যখন আমরা অন্য প্রবলেমস মানে দেখবো সবসময় কি এমন একটা চেষ্টা করবো যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে? না, একটা হতে হবে নেসেসারি না। আচ্ছা আমরা এটা সলভ করি আগে। আচ্ছা আরেকটা কোশ্চেন, এটাকে আমরা স্যার এই সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করতে সেটা একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, যেখানে যেমন x + x সমান কনস্ট্যান্ট না দেওয়া থাকতো তাহলে আমরা চাইলে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ গুণ করে করতে পারতাম না স্যার। হ্যাঁ, মানে এখানে জাস্ট কনস্ট্যান্ট দেওয়ার জন্য আমরা এইভাবে করতেছি। আমি পুরোপুরি বুঝি নাই মনে হয় প্রশ্নটা। ফার্স্টে বললেন না স্যার, আমরা তো আগে যেমন করতাম যে ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ করতাম, এটা এখানে অ্যাপ্লিকেবল না কেন? আপনি বলেন কেন অ্যাপ্লিকেবল না? আর এখন কনস্ট্যান্টটা দেওয়া আছে এটার জন্য না? হ্যাঁ, মানে এটাই বলতে কনস্ট্যান্টের জন্য আমরা এটা যাচ্ছি। আচ্ছা এটা আসবে হইল 2x1 + 2 × 1 - x1, এখানে একটা মাইনাস সাইন আসবে, এটা যদি 0 সেট করি তাইলে আসবে হইল 2x1 + 2x1 4x1 = 2, তাইলে আসবে x1 = হাফ আর y1 = হাফ, সরি x1 = হাফ, আর তখন এই ইকুয়েশনটা ব্যবহার করে বাইর করতে পারবো হইল x2 = হাফ। ওকে, আচ্ছা হ্যাঁ বুঝি নেই। না, নেগেটিভগুলো আসবে না, কারণ দুটো যোগ করে তো আবার এক বানাইতে হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের সলিউশন আসছে এইটা, x1 = হাফ, x2 = হাফ। তো এইটা একটা জেনারেল টেকনিক হইতে পারে যে আমাদের যেই কনস্ট্রেন্টগুলো আছে ওই কনস্ট্রেন্টগুলো থেকে যদি মাল্টিপল কনস্ট্রেন্ট থাকে, আচ্ছা এখন ধরেন আমার প্রবলেমটা যদি এরকম হয়, ধরেন x1² + x2² + x3², এইটারে মিনিমাইজ করা লাগবে such that x1 + x2 = 1। এখন কী করবো? আচ্ছা এখন হইলো সেম আগের মতোই প্রবলেম যে x1 এই কনস্ট্যান্টটা কি বলে, এই কনস্ট্যান্ট এটা বলে যে x1 আর x2 ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করা যাবে না, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে x3 কোনো সম্পর্ক নেই। ওকে, আচ্ছা তো এখন যেটা করতে পারি, আচ্ছা এই কনস্ট্যান্ট যেটা বলে যে x1 আর x2 ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো না, না এটা তো সেটাই বলে না যে x1 আর x2 যোগ করলে এক বানাইতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারতাম, ধরেন আমি x1 এর ভ্যালু যে কোনো কিছু বসাইতে পারতাম, x2 এর ভ্যালু যে কোনো কিছু বসাইতে পারতাম, এখন তো দুইটার ভ্যালু যে কোনো কিছু বসাইতে পারবো না। ধরলাম এটার ভ্যালু 5 বসালাম, এটার ভ্যালু 3 বসালাম, তাহলে তো ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে না। যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো, আর আরেকটা হইলো অলরেডি যে ভ্যালুটা বসাইছে ওইটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা ধরেন আমাদের যে অরিজিনাল আমরা যে কাজটা করতাম, যে আমার কোনো একটা ফাংশন মিনিমাইজ করা লাগবে, এটার জন্য কী করতাম? গ্রেডিয়েন্টটা বের করে 0 সেট করতাম, রাইট? আচ্ছা ধরেন আমার যে টেইলর এক্সপেনশনে যদি ফার্স্ট অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করি, তাইলে এক্সপেনশনটা তো আসে এইরকম, রাইট? ধরলাম এটার 3টা ভ্যারিয়েবলের ফাংশন, আপনাদের একটু ভাইঙে লিখাই। ধরেন f0 x1 + h1 x2 + h2 x3 + h3, এটা সমান সমান লিখতে পারবো f0 x1 x2 x3 + h1 x1 + h2 3
প্লাস অর্ডার অফ এইচ। এটা কেমন লিখছি বুঝছেন কি করছি? হ্যাঁ মানে টেইলর এক্সপেনশন করছি আর কি ফার্স্ট অর্ডার পর্যন্ত। ফার্স্ট অর্ডার টেইলর এক্সপেনশন কী ছিল? এক্স প্লাস এইচ সমান সমান আপনি এফ নট এক্স প্লাস আপনার যে ইনক্রিমেন্ট ও ইনক্রিমেন্টের সাম হিসাবে লিখতে পারবেন। তো এখানে এক্স যেহেতু ভেক্টর, এইচ যেহেতু ভেক্টর, এই ভেক্টরগুলোর পার্ট আলাদা করে লিখছে। ওকে আচ্ছা, তো আচ্ছা এটাকে এমনি লিখতে পারি, ধরেন এটা আমি এই সাইডে আনলাম, এখানে ইকুয়াল টু নিলাম। ওকে আচ্ছা, এবার এইটাকে আমি এইভাবে লিখলাম ডেল এফ নট। এই সিম্বলটা মিনিং জানেন? চেঞ্জ। আচ্ছা ওকে ঠিক আছে, এটাকে ডেল্টা x1 ওকে। তো প্লাস এরর টার্মটা আমি না লিখলাম। এখন আচ্ছা আমরা ধরেন ফার্স্ট ডেরিভেটিভ যে ইকুয়াল টু সেট করে, এটা কেন সেট করি? ওকে ধরেন আমার কোনো পয়েন্ট যদি মিনিমাম হয় বা ম্যাক্সিমাম হয়, অর্থাৎ স্টেশনারি পয়েন্ট যদি হয়, অর্থাৎ আমার ধরেন কোনো পয়েন্ট মিনিমাম হইলে তো ওই পয়েন্টের যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই পয়েন্টের গ্রাফটা এরকম হবে, তারপরে এই পয়েন্টটার যে মিনিমাম এই পয়েন্টের স্লোপটা ফ্ল্যাট হয়, রাইট? আচ্ছা এখন এইগুলো আমরা জিরো কেন সেট করি? এই যে এই ভ্যালুটা এইগুলো জিরো সেট করি কেন? h1 হলো আপনার x1 ভ্যারিয়েবলটা কতটুকু আপনি চেঞ্জ করতেছেন, h2 হলো x2টা কতটুকু চেঞ্জ করতেছেন, h3 হলো x3 কতটুকু চেঞ্জ করতেছেন। এটা বেসিক্যালি এইটাই বলে যে প্রত্যেকটা ভ্যারিয়েবল যদি আপনি অল্প অল্প করে চেঞ্জ করেন তাইলে ফাংশনটা চেঞ্জ হয় না, কোনো না, লোকালি চেঞ্জ হয় না। মানে আপনার গ্রাফের ট্যানজেন্টটা যদি ফ্ল্যাট হয় আপ টু ফার্স্ট অর্ডার চেঞ্জ হয় না, ঠিক আছে? কারণ আমি সেকেন্ড অর্ডার নামগুলো তো লিখি নাই। আপ টু ফার্স্ট অর্ডার চেঞ্জ হয় না, অর্থাৎ আপনি যদি এইটার চারপাশে এই দিকে যান বা এই দিকে যান, ইন সাম সেন্স ফাংশনের ভ্যালু কোনো চেঞ্জ হয় না আপ টু ফার্স্ট অর্ডার, ঠিক আছে? তো মানে আপনার এই ভ্যারিয়েবলগুলো যদি ইন্ডিভিজুয়ালি আপনি হালকা জিগল করেন বা পার্ট আউট করেন, হ্যাঁ যদিও চেঞ্জ হয় না, মানে এক্স্যাক্টলি চেঞ্জ হয় না এটা বলা উচিত না, কারণ কিছু পরিমাণ তো চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জটা সেকেন্ড অর্ডারের চেঞ্জ, ঠিক আছে? তো আপনি হইল হ্যাঁ আমরা তো এটা দেখছি যে কোনো পয়েন্ট মিনিমাম হইতে হইলে এই ফার্স্ট অর্ডার পর্যন্ত কোনো চেঞ্জ থাকা যাবে না, অর্থাৎ আপনি x1 x2 x3 এইগুলো যদি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করেন তাইলে এইটার কোনো চেঞ্জ আপনি পাবেন না। তো যদি সেইটাই হয় তাইলে মানে আপনি আচ্ছা আপনাকে আমি এরকম একটা প্রবলেম দেই যে আমার কাছে একটা সংখ্যা আছে u সমান সমান আলফা টাইমস এক্স প্লাস বিটা টাইমস ওয়াই, ঠিক আছে? আচ্ছা এখন আপনাকে একটা আমি দিলাম যে এক্স চেঞ্জ করলেও ইউ চেঞ্জ হয় না, আর ওয়াই চেঞ্জ করলেও ইউ চেঞ্জ হয় না, তাইলে আলফা বিটার ভ্যালু কত? 0। বুঝতে পারতেছেন আইডিয়াটা? বুঝতে পারতেছেন? মানে এরকম একটা এক্সপ্রেশন দিলাম যে ইউ ইকুয়ালস টু আলফা এক্স প্লাস বিটা ওয়াই, আলফা বিটার ভ্যালু জানেন না, তারপরে আমি এক্স একটুখানি বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার ফলে ইউ চেঞ্জ হয় নাই, ওয়াই বাড়াইলে বা কমাইলে, হ্যাঁ ঠিক আছে? এইখানেও কাইন্ড অফ এইটাই হইতেছে যে আপনার মিনিমাম পয়েন্টটা এমন একটা পয়েন্ট যেখানে লোকালি h1 h2 h3 চেঞ্জ করলে ডেল এফটা চেঞ্জ হয় না, ঠিক আছে?
তাহলে অবশ্যই এই টার্মগুলো 0 হইতে হবে। আচ্ছা, এখন তো এই সেম লজিকটা আমরা কনস্ট্যান্ট থাকলে কেন খাটাতে পারি না? কনস্ট্যান্ট থাকলে খাটাইতে পারি না এই কারণে যে যদি বলা থাকে যে x1 + x2 = 1, তাইলে আপনি এই ইন্ডিভিজুয়াল পার্টারবেশনগুলো ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারবেন না। ওকে, মানে আমার যদি x1 + x2 = 1 হয়, যদি h1-কে 0.5 বাড়াই তাহলে h2-কে 0.5 কমাইতে হবে। হ্যাঁ, রাইট রাইট, মানে আমি x1 ধরেন আগে ছিল x1 = 1, x2 = 0, আমি দুইটাকেই 0.5 বাড়াইতে পারবো না। ইনফ্যাক্ট যে কোনো একটাকেও 0.5 বাড়াইতে পারবো না। একটাকে 0.5 বাড়াইলে আরেকটাকে 0.5 কমাইতে হবে। মানে এটার সাথে যদি আমি +0.5 করি তাইলে এখানে -0.5 করতে হবে একের সমান করার জন্য। না, এখানেও টেইলর এক্সপেনশন দরকার পড়বে না। আমি হইল মানে আই গেস আমি এটার ভিতরে কি ঘটতেছে সেইটা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন থেকে আমরা আলফা বিটার যে 0 এটা কেমনে বলতে পারছিলাম, কারণ আমরা এক্সকে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারতেছি। যদি এমন হয় যে আমি যদি বলি যে এক্সকে 0.5 বাড়াইলে ওয়াইকে 0.5 কমাইতে হবে, তাহলে তো আলফা বিটা 0 হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তো যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা টার্ম টিউন করতে পারি তাহলে অবশ্যই কোএফিশিয়েন্টগুলোকে 0 হইতে হবে, ইফ ইউ ইজ 0 অলওয়েজ, ঠিক আছে? কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্টলি টার্মগুলোকে টিউন না করতে পারি তাইলে এটা বলতে পারবো না। ওকে, আচ্ছা, এখন আচ্ছা, তো এখন যদি আমার একটা কনস্ট্যান্ট থাকে তাইলে বেসিক্যালি যেটা হয় যে আমার এই ভ্যারিয়েবলগুলো কাপলড হয়ে যায়। কাপলড হয়ে যাওয়ার ফলে আমরা এই ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভগুলোকে 0 সেট করতে পারি না। কিন্তু আমরা এই ভ্যারিয়েবল সাবস্টিটিউশনের মাধ্যমে কিছু কাজ করতে পারি। যেমন ধরেন, আচ্ছা, তো যদি এইটা একটা কনস্ট্যান্ট হয় তাইলে কি হইতে হবে? ধরেন x1 + h1 প্লাস x2 + h2, এই জিনিসটাকে 1 হইতে হবে কেন? মানে হ্যাঁ হ্যাঁ, মানে অরিজিনালি ধরেন আমি ফাংশনটাকে এই পয়েন্টে এভালুয়েট করতেছিলাম, তো x1 + x2 = 1 ছিল। তারপরে আমি x1 আর x2 চেঞ্জ করছি, কিছু পার্টারবেশন করছি, x1 এর সাথে h1 যোগ করছি, x2 এর সাথে h2 যোগ করছি। তো নতুন পয়েন্টে যাওয়ার পরেও যদি এটাকে স্যাটিসফাই করতে হয় তাহলে নতুন পয়েন্টে যাওয়ার পরেও এই দুইটা সমান এক হইতে হবে। এটাকে চিন্তা করতে পারেন যে x1 টিল্ডা, এটাকে চিন্তা করতে পারেন x2 টিল্ডা। আর আগে एग्जांपल যেমন যেখানে x1 এর ভ্যালু 1 সেট করতে x এর ভ্যালু মানে 0 হয়ে আর ডিভাইড পয়েন্ট থেকে যখন x1 মানে x1 এর 0.5 বাড়ায় x1 হচ্ছে 1.5 আর x হচ্ছে গিয়ে -0.5 হয়ে যাবে। তো আসলে গ্রাফে এটা একই সাথে h এর মানে h1 এর ভ্যালু হলে তখন হচ্ছে গিয়ে +0.5 আর h2 এর ভ্যালু হচ্ছে -0.5। তাহলে একই সাথে গ্রাফে আগাচ্ছে নাকি পিছাচ্ছে এটা বুঝতে পারতেছি না। একটা এক্সিসে আগাচ্ছে, একটা এক্সিসে পিছাচ্ছে। গ্রাফে দেখতে কেমন আছে? মানে আপনার ধরেন যদি গ্রাফটা এইরকম হয় তাইলে আপনাকে যদি আমি বলে দিই যে এই স্ট্রেট লাইনের উপর থাকা লাগবে, তাইলে আপনি ধরেন আসেন এইখানে, তো আপনি যদি এই এক্সিস বরাবর সামনে আগান তাইলে ধরেন পৌঁছাবেন এই জায়গায়। তো এক্স এক্সিস বরাবর হইলো সামনে আগাইছেন কিন্তু ওয়াই এক্সিস বরাবর তো নিচে নামছেন, মানে এক সাইমultaneously দুই দিকে আগাইতে পারবেন আর কাইন্ড অফ, এইটাই বুঝে। ওকে, আচ্ছা, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ এটা বলতেছিলাম যে ধরেন অরিজিনালি এইটা ছিল, নতুন পয়েন্টেও এইটা, তাহলে এই দুইটি ইকুয়েশন থেকে এটা বলতে পারবেন না যে h1 + h2 = 0। x1 + x2 যদি এক হয় আর x1 + h1 + x2 + h2 যদি এক হয়
তাইলে H1 প্লাস H2 0 হবে। হ্যাঁ আচ্ছা, এইটা বেসিক্যালি এইটাই বোঝায় যে ধরেন H1 যদি 0.5 বাড়ায় H2 কে 0.5 কমাইতে হবে, কারণ দুইটা যোগ করে 0 বানাইতে হবে। ওকে, তো I can write it like this, H1 equals to minus H2, ঠিক আছে। আচ্ছা, তো H অথবা H2 equals to minus H1, তো আমি এই H2 কে এবার মাইনাস H1 দিয়ে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পর তারপর এটারে এমনি লিখি H1 আচ্ছা, এখন H1 আর H3 কি ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন হয়ে গেছে না? আগে কি সমস্যা ছিল? আগের ইকুয়েশনে সমস্যা ছিল যে H1 আর H2 কাপড় ছিল, অর্থাৎ এইটারে চেঞ্জ করলে এইটাকেও চেঞ্জ করতে পারতাম, তো যেটার ফলে আমি ইন্ডিভিজুয়াল কোএফিশিয়েন্টগুলোকে 0 সেট করতে পারবো না। কিন্তু এখন তো এই দুইটাকে আমি ডিকাপল করে ফেলছি, ঠিক আছে। আমি অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি যে এখানে H1 আর H3 হইল ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন। তো যদি এফ নট মিনিমাম পয়েন্ট হয়, আমি যদি মিনিমাম পয়েন্টে থাকি, তাইলে আমি এইটাকে জিগেল করলেও এটা 0 থাকবে, আবার এইটাকে জিগেল করলেও এটা 0 থাকবে। তাহলে এইটা সমান 0 হইতে হবে আর এটা সমান 0 হইতে হবে। অর্থাৎ অরিজিনাল আমি যদি সবগুলো ইন্ডিপেন্ডেন্টলি পার্ট আপ করতে পারতাম তাহলে প্রত্যেকটা কোএফিশিয়েন্ট 0 হইতো। এখন হইলো কোএফিশিয়েন্টগুলোর সব লিনিয়ার কম্বিনেশন 0 হইতেছে। ওকে, আচ্ছা, তো মানে আপনার প্রবলেম সলভ করার জন্য আসলে এই ডিসকাশন মানে মেবি ইউ ডোন্ট নিড অল দিস ডিসকাশনস, অল ইউ নিড টু ডু ইজ একটা ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবল দিয়ে সাবস্টিটিউট করে ডেরিভেটিভ করে 0 সেট করবেন। কিন্তু মানে ইন দ্য ব্যাক আর কি এই কাহিনীগুলো হইতেছে যে কেন আপনি 0 সেট করতে পারতেছেন, ঠিক আছে। তো যদি আমার আমার ফাংশনটা যদি এমন হয় যে আমি একটা ফাংশনের মিনিমাম পয়েন্টে বসে আছি, যদি আসলে মিনিমাম পয়েন্টে বসে থাকি, তাহলে ওই ফাংশনের প্রত্যেকটা ভ্যারিয়েবল আমি যদি হালকা হালকা চেঞ্জ করি, ফাংশনটার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এই কারণে ওই পয়েন্টে ওই ফাংশনের সবগুলো ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ 0 হয়। ওই যে লজিকটা কি, লজিকটা হলো এইটা যে আপনার যদি এরকম একটা পয়েন্ট থাকে যে আপনি যদি প্রত্যেকটা ভ্যারিয়েবল হালকা হালকা চেঞ্জ করলেও এই জিনিসটা চেঞ্জ না হয়, তাইলে অবশ্যই এই কোএফিশিয়েন্টগুলো 0 হইতে হবে, ঠিক আছে। কিন্তু যদি কনস্ট্যান্ট থাকে তাইলে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি আসলে চেঞ্জ করতে পারবো না, কারণ একটা ভ্যারিয়েবল একটু চেঞ্জ করলে একটা ভ্যারিয়েবল অপোজিট দিকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি এরকম হয় যে আমি বলি যে এক্সচেঞ্জ করলে মানে অর্থাৎ আমি এইটা বলতে পারবো না ইন সাম সেন্স যে ইউ যদি কনস্ট্যান্ট থাকে এবং এক্সচেঞ্জ করলে যদি ওয়াই চেঞ্জ হয় সাথে, তাহলে আলফা আর বিটা 0। মানে ইউ কনস্ট্যান্ট আমার এক্সচেঞ্জ করলে ওয়াই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। মানে ধরেন সাপোজ এই স্ট্রেট লাইনটা হইলো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এই 1টা হইলো ইউ। তো আপনি যতক্ষণ পর্যন্ত এই স্ট্রেট লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত x প্লাস ওয়াই ইকুয়াল টু 1ই থাকবে, অর্থাৎ ইউ চেঞ্জ হবে না। কিন্তু আপনি এখানে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতেছেন না, ঠিক আছে। যদি ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতেন তাহলে এটা কোএফিশিয়েন্ট 0 হইতো, কিন্তু এটা কোএফিশিয়েন্ট তো এখানে 1, ঠিক আছে। আচ্ছা, মেবি আমি হয়তো হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে একটা ন্যারো লাইন নেক্সট সমান 0 আমার হয় সমান 5, তখন তো একটু বললাম যাইতে লাইন থেকে তো পাই না। স্যার বলতে আমাদের কন্ডিশনে যেরকম x1 + x2 + 3 সমান হয়, তখন আমাদের মানে x1 = x2 করতে তখন আমরা কি ভ্যারিয়েবল নির্ভর মানে x সমান t করলাম, তারপর x2 কে নিলাম t প্রেজেন্ট, তারপর x1 কে নিলাম t প্রেজেন্ট করব করে করব। আর যদি আমরা x1 + x2 + x3 কে সমান করতে, আচ্ছা বলতেছি আমি। ওকে, আচ্ছা, তো আচ্ছা যেখানে ছিলাম যে হ্যাঁ আমার ওই ভিজুয়াল পিকচারে যে আমি একটা মিনিমাতে এসে বসে রয়েছি, কিন্তু মিনিমাটা একটা কনস্ট্যান্টের মধ্যে আছে, তো আমি ইন্ডিভিজুয়াল ইয়াগুলো টিউন করতে পারতেছি না, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলগুলো টিউন করতে পারতেছি না, একটার উপর একটার কোনো না কোনো ডিপেন্ডেন্স আছে। তো ওই ডিপেন্ডেন্সের মধ্যে থেকে
আমি এমন ধরলাম আমার 5টা ভ্যারিয়েবল আছে, 5টা ভ্যারিয়েবলের মধ্যে আমি বাইর করার চেষ্টা করলাম যে আচ্ছা তাহলে কোনগুলো ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারবো। ওকে, যেমন এখানে যেটা করছি যে 2টা ভ্যারিয়েবল থেকে একটা ভ্যারিয়েবলে নিয়ে গেছি, 2টা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতেছি না, কিন্তু যে কোনো একটা তো টিউন করতে পারবো। অর্থাৎ x1 + x2 = 1 হলে যে কোনো একটা তো ইন্ডিপেন্ডেন্টলি সেট করতে পারবো। তো আমার যে সেট অফ ভ্যারিয়েবলস আছে ওই সেট অফ ভ্যারিয়েবলের মধ্যে আমি এটা বাইর করার চেষ্টা করবো যে কোনগুলো ইন্ডিপেন্ডেন্টলি টিউন করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমার ফাংশনের চেঞ্জটাকে ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোর রিসপেক্টে প্রকাশ করার চেষ্টা করবো। যেমন এখানে যেটা করছি যে আমার ফাংশনের চেঞ্জকে h1 আর h3-র মাধ্যমে লিখছি, h2টা বাদ দিয়ে দিছি আর কি, যে h1 চেঞ্জ হইলে ফাংশনটা কী পরিমাণ চেঞ্জ হয়, h3 চেঞ্জ হলে ফাংশনটা কী পরিমাণ চেঞ্জ হয়। তারপরে যেহেতু এখন এইগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আমি এখন এইগুলোর কোএফিশিয়েন্টগুলোকে 0 সেট করতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা হ্যাঁ প্রবলেম করি, তাইলে হয়তো জিনিসগুলো আর একটুখানি ক্লিয়ার হবে। আচ্ছা, তো যদি এইরকম থাকে তাইলে এখন কি করব? এখন হইলো x1 আর x2 কাপলড, অর্থাৎ x1 আর x2 জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট না। তো যে কোনো একটাকে একটা দিয়ে রিপ্লেস করতে পারবো। তো ধরলাম আমি x2 কে রিপ্লেস করলাম, x2 = 1 - x1। ঠিক আছে, তাইলে f0 হবে x1² + 1 - x1 x1² + x3²। এখন এটাকে x1 আর x3-র একটা ফাংশন হয়ে গেছে। x1 আর x3 এখন ইন্ডিপেন্ডেন্ট না? তো এখন x1 আর x3 যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে এই ফাংশনের মিনিমাম কেমনে বাইর করতেন? এখন ডেরিভেটিভ তো একটা না, 2টা। তো 2টা আমি আলাদা আলাদা বাইর করবো, ∂f/∂x1 আর ∂f/∂x2, ∂x3, তারপরে এগুলো 0 সেট করবো। ঠিক আছে, আচ্ছা তো এটা বাইর করি। x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আগের মতোই আসবে, -2 1 - x1। আচ্ছা এটা তো 0 হয়ে যাবে, আর এটা হবে 2x3। ওকে, তো এটা 0 সেট করলে আসবে হইল x3 = 0, আর এখানে আসবে x1 = ½ আর এই ইকুয়েশন ব্যবহার করলে আসবে x3 = ½ ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হবে এইটাই যে আমাদের একটা ফাংশনকে মিনিমাইজ করতে বলছে উইদিন সাম কনস্ট্রেন্ট। এটা মিনিং হলো এইটাই যে ফাংশনের সবগুলো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট না। এখানে যেহেতু x1 x2 x3 দেওয়া আছে আর তার সাথে গিভেন দেওয়া আছে x1 + x2 = 1, বাই ডিফল্ট কি x3 = 0 হবে না? মানে এখানে তো আবার ফাংশনের মিনিমাম ভ্যালুটা x3 = 0-তে আসছে, এই মিনিমামটা x3 = 0-তে নাও আসতে পারতো, অন্য জায়গায় আসতে পারতো। ঠিক আছে, x3 যে কোনো কিছু হইতে পারে, মানে x3-র উপর কোনো কনস্ট্রেন্ট নাই, x3 belongs to R। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমার কোনো কনস্ট্রেন্ট অপটিমাইজেশন ফাংশন আছে, এটার মিনিং হলো এইটাই, কোনো কনস্ট্রেন্ট থাকার মানে হলো এইটাই যে আমার ফাংশনের ভ্যারিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট না, এগুলোর মধ্যে কাপলিং আছে। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য হবে এইটা যে ফাংশনটাকে এই কাপল ভ্যারিয়েবল অর্থাৎ ডিপেন্ডেন্ট সেট থেকে ইন্ডিপেন্ডেন্ট সেটে নেওয়া, ইন্ডিপেন্ডেন্ট করার পরে তারপরে আমাদের একটা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম টেকনিক্যাল আনকনস্ট্রেন্ট হয়ে যাবে, মানে আনকনস্ট্রেন্ট ইন টার্মস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। তারপরে হইলো আমরা কি করব, মানে তারপরে ওই আনকনস্ট্রেন্ট প্রবলেমটা সলভ করবো, যেমন সলভ করতাম। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা এটা দিই, ধরেন x1 + x2 + x3 = 1। এখন কি করব? আচ্ছা এখন এই 3টা ভ্যারিয়েবল একজন আরেকজনের সাথে কাপলড, এইখান থেকে যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা বাদ দিতে পারবো, মানে সাবস্টিটিউট করতে পারবো আর কি। ধরলাম আমি লিখলাম x3 = 1 - x1 - x2। এবার x3 এখানে বসায় দেন, তাহলে আমার ফাংশনটা হবে x1² + x2² + 1 - x1 - x2। হ্যাঁ না, x1 আর x2 তো ইন্ডিপেন্ডেন্ট। এই ইকুয়েশনে আপনি 3টা ভ্যারিয়েবলের যোগফল 1, যে কোনো 2টা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি সেট করতে পারবেন না। আপনি আমাকে x1 আর x2 যে কোনো 2টা ভ্যালু বলেন, ধরলাম আমি x1 = 5, x3 = 3, তাহলে আমি x3 হ্যাঁ
মানে আপনি এমনিও চিন্তা করতে পারেন যে একটা কনস্ট্যান্ট ইকুয়েশন থেকে আপনি একটা ভ্যারিয়েবল বাদ দিতে পারবেন। হ্যাঁ, যতগুলো কনস্ট্যান্ট আছে ইন সাম সেন্স আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা তত তত করে কমতে থাকে। আচ্ছা বাট আমাদের যদি অনেকগুলো এরকম ভ্যারিয়েবল থেকে এক স্থান পর্যন্ত আউটপুট অফ সেলুলারই পসিবল হবে। হ্যাঁ, এখন এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হইল আমি তো এখানে ইকুয়েশনগুলো ফর্ম সিম্পল, এই কারণে সাবস্টিটিউশনটা করা যাইতেছে। অনেক সময় কমপ্লিকেটেড ইকুয়েশন হলে সেই সাবস্টিটিউশনটা করা নাও যেতে পারে, ঠিক আছে? তো সেগুলা সেরকম কিছু কেস আছে, বাট জেনারেল আইডিয়াটা হইলো এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আচ্ছা। তারপরে হ্যাঁ ওকে আচ্ছা, ধরেন আমি আরও করলাম x1 প্লাস x2 ইকুয়ালস টু 1, x2 প্লাস x3 ইকুয়ালস টু 1, দুইটা কনস্ট্যান্ট। এখন ঠিক আছে, আচ্ছা প্রথমত দুইটা কনস্ট্যান্ট আছে মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আসলে একটা, ঠিক আছে? আপনি যে কোনো একটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি সেট করতে পারবেন, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি x1 সেট করি তাহলে x2 সেট হয়ে যাবে, আর এখানে x2 সেট হয়ে গেলে এখানেও x2 সেট হয়ে যাবে, ওই x2 দিয়ে তারপরে x3 সেট হয়ে যাবে, তাহলে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্টলি সেট করতে পারতেছি। তো আমি ধরেন x1 সেট করতে পারি অথবা x2 সেট করতে পারি, এটসেট্রা এটসেট্রা। তো ধরেন আমরা সাবস্টিটিউট করি, কেমনে সাবস্টিটিউট করবো? অনেকভাবেই করা যায়। ধরলাম এটা করতে পারি x2 সমান সমান 1 মাইনাস x1, অর্থাৎ x2কে x1 রেসপেক্টে লিখলাম, আর x3 সমান সমান 1 মাইনাস x2, আবার x2 সমান তো 1 মাইনাস x1, তো হুইচ ইজ 1 মাইনাস x1 হুইচ ইজ মাইনাস x1, সরি মাইনাস না প্লাস x1। ঠিক আছে, তাইলে আমার ফাইনাল ফাংশনটা কি দাঁড়াবে? ফাইনাল ফাংশনটা দাঁড়াবে হইল x1 স্কোয়ার প্লাস 1 মাইনাস x1 স্কোয়ার, রাইট, প্লাস x1 স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে x1 ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে আপনি ডেরিভেটিভ বের করে 0 সেট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো জেনারেল রুল এইটাই, আপনার যতগুলো কনস্ট্যান্ট আছে আপনি অরিজিনাল ফাংশন থেকে ততগুলো ভ্যারিয়েবল বাদ দিতে পারবেন, বাদ দিয়ে তারপর বাকি যে ভ্যারিয়েবলগুলো থাকবে ওগুলো ইন্ডিপেন্ডেন্ট হিসাবেই থাকবে। তারপরে আপনি না, অনেক সময় করা নাও যেতে পারে। মানে আপনার এই ফাংশনটা যদি অনেক কমপ্লিকেটেড হয়, ধরলাম ফাংশনটা এইরকম, x1 ln x1 প্লাস x2 ln x2 সমান সমান 1। তো এই ফাংশনের জন্য তো আসলে আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করা যা পারবেন কি? যাবে না তো মনে হয়। কেমনে যাবে? মনে তো হয় না যাবে। যেমন কিছু কিছু জিনিস ট্রাই করা যেতে পারে, যেমন আমি এটার এমনি লিখতে পারি ln x1 টু দি পাওয়ার x1 টাইমস x2 টু দি পাওয়ার x2 সমান সমান 1। তো এটার ওই সাইডে নিলে হবে e, তো x1 টু দি পাওয়ার x1 সমান সমান e ডিভাইডেড বাই x2 টু দি পাওয়ার x2 হবে। কিন্তু x1 ইকুয়াল টু কত সেটা তো বাইর হয় নাই, মানে x1 আর x2 এর মধ্যে সম্পর্ক বাইর হয়েছে, x1 আর x2 এর মধ্যে সম্পর্ক বাইর হয়েছে, কিন্তু একটাকে একটাকে আরেকটা রেসপেক্টে প্রকাশ করতে পারি না। হ্যাঁ, আরেকবার যদি লগ নেই তাইলে তো x1 ln x1 হবে, তারপর এই সাইডে কিছু একটা হবে, তারপর এখানে তো দুইটা x1 আছে। হবে না ঠিক আছে। তো অনেক সময় আর কি এরকম একটা রেসপেক্টে আরেকটা প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো আচ্ছা, তো প্রথমত দ্য গুড নিউজ ইজ এমন ফাংশনও যদি থাকে তাও সলভ করা যায়।
যদিও সাবস্টিটিউশন করে আমরা সলভ করি না, একটু অন্যভাবে সলভ করি, কিন্তু সলভ করা যায়। দ্যাট ইজ দ্য গুড নিউজ। আচ্ছা, আমরা সলভ কেমনে করি? সলভটা করার জন্য আচ্ছা আপনাদের প্রথমে একটা ডাইগ্রেশনে যাই। আচ্ছা, ডাইগ্রেশনটা হইল, ধরলাম আপনাদেরকে একটা ইকুয়েশন সলভ করতে দিছি যে x plus y equals to 1, x minus y equals to 2. ওকে, আচ্ছা এই কোয়েশনটা সলভ করব কেমনে? তো আপনারা তো জানেনই কেমনে সলভ করতে হয়। আচ্ছা, আমি আই গেস খুব একটু স্লাইটলি কঠিন করা যায়। এখানে 2y দেই আর এখানে 3x দেই, ঠিক আছে? তো আপনি হইল অনেকভাবেই সলভ করা যায়, যে কোনো একটা ভ্যারিয়েবলকে একটা দিয়ে রিপ্লেস করতে পারেন, অথবা যোগ বিয়োগ করে যে কোনো একটা বাদ দিতে পারেন, ঠিক আছে? তো বাদ দিলে তারপরে হইল বাইরে যাবে। ওকে, তো বাদ দেন কেমনে? বাদ দেন হইল, আচ্ছা তাহলে ওই বাদ দেওয়ার সিনারিওতে যাই। ধরলাম এটাকে হয়তো আলফা দিয়ে গুণ দিবেন, এটাকে বিটা দিয়ে গুণ দিবেন, তারপর যোগ করবেন। যোগ করলে কিছু একটা আসবে। তো যদি যোগ করার পরে যে কোনো একটা ভ্যারিয়েবল বাদ চলে যায় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আচ্ছা আমি যোগ করি। ইকুয়ালস টু আলফা প্লাস 2 বিটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে তারপরে লেখা যাবে এক্স ইন্টু আলফা প্লাস 3 বিটা প্লাস ওয়াই ইন্টু টু আলফা মাইনাস বিটা সমান সমান আলফা প্লাস 2 বিটা, রাইট? এখন ওয়াইকে বাদ দেওয়ার জন্য কী করতে হবে? ওয়াইকে বাদ দেওয়ার জন্য হইল 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0 সেট করতে হবে। ওকে, আচ্ছা 0 সেট করলে বুঝি নাই। না না, এক্সের জায়গায় আলফা, ওয়াইয়ের জায়গায় বিটা বসে নিত। আলফা এক্স আর বিটা টাইমস 3x, তাহলে এক্সের কোএফিশিয়েন্ট কী হবে? এক্স কমন নিছি আর কি, আলফা আর এখানে 3 বিটা বসাইছি, আর এখানে ওয়াই কমন নিলে এখানে 2 আলফা থাকবে আর এখানে মাইনাস বিটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0 সেট করব। এটা যদি 0 সেট করি তাইলে এই কোয়েশনটা নাই হয়ে যাবে। আর এই কোয়েশনটা যদি নাই হয় তাইলে এক্স সমান সমান আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 3 বিটা হবে। আর কি, আর এখান থেকে তো মানে এই দুইটা সলভ করে তারপর হইল এক্সের ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসে দিলে ওয়াইয়ের ভ্যালু বাইরে হয়ে যাবে। আচ্ছা, অনেক কমপ্লিকেটেড করে করলাম। আচ্ছা, কমপ্লিকেটেড করে করার কারণ হলো যে মানে টু মেক ডিফিকাল্ট থিংস ইজি ইউ ফার্স্ট হ্যাভ টু মেক ইজি থিংস ডিফিকাল্ট, ঠিক আছে? তো এই সিএম টেকনিকটা আমরা আর কি অন্য প্রবলেমে ইউজ করব, এই কারণে আর কি কমপ্লিকেটেড করে করলাম। আচ্ছা, আমরা আসলে এত কঠিন নাও করতে পারতাম। আমরা চাইলে যে কোনো আমরা একটা ভ্যারিয়েবলও নিতে পারতাম, মানে একটা মাল্টিপ্লায়ারও নিতে পারতাম। ধরলাম আমি জাস্ট সেকেন্ড ইকুয়েশনটাকে গুণ দিছি, এখানে তাহলে 1 হবে, ঠিক আছে? তাইলে এক্সের কোএফিশিয়েন্ট কি আসতো? তাইলে এক্সের কোএফিশিয়েন্ট আসতো হইল 1 প্লাস 3 বিটা, ওয়াইয়ের কোএফিশিয়েন্ট আসতো 2 মাইনাস বিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 বিটা। তারপর আমাকে সেট করতে হইল 2 মাইনাস বিটা ইকুয়ালস টু 0।
0 সেট করলে এটা চলে যেত, চলে গেলে তারপরে আমরা সলভ করতাম। ঠিক আছে? আচ্ছা, তো মানে আসলে আমার দুইটা কোএফিশিয়েন্ট লাগে না, যে কোনো একটা কোএফিশিয়েন্ট দিয়েই হয়। আচ্ছা, এটা তো সলিউশন। তো সলভ না করেই আমরা কি এরকম দাবি করতে পারি না যে দেয়ার এক্সিস্টস এ বিটা সাচ দ্যাট এই ইকুয়েশনে y এর কোএফিশিয়েন্ট 0 হয়ে যাবে? বুঝেন নাই? মানে এমন একটা বিটা এক্সিস্ট করে না যেটার জন্য এই ইকুয়েশনে y এর কোএফিশিয়েন্টে 0 বানিয়ে ফেলতে পারবো, সেটাই বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। অর্থাৎ আমরা মানে উইদাউট ইভেন সলভিং ফর বিটা উই ক্যান ক্লেম দ্যাট দেয়ার এক্সিস্টস এ বিটা, এই সিম্বলটা মানে জানেন, দেয়ার এক্সিস্টস এ বিটা সাচ দ্যাট এই ইকুয়েশনটা থেকে আমি y বাদ দিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা, তাইলে তো আমার এই এক্স, তাইলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে হইল কত আসবে জানি, 1 + 3 বিটা। আমার মাথা আওলাই গেছে মনে হয়। 1 + 2 বিটা প্লাস 1 + 3 বিটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই ইকুয়েশন আর আমাদের অরিজিনাল দুইটা ইকুয়েশন, এইগুলা ব্যবহার করে আমরা হলো এক্স আর ওয়াই এর ভ্যালু বাইর করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখানে কি করলাম? আচ্ছা, এখানে আর কি এই আর্গুমেন্টটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে অনেক সময় আমাদের একটা ভ্যারিয়েবলকে বাদ দেওয়ার জন্য আসলে বিটার ভ্যালু বাইর করার নেসেসিটি নাই, আমরা জাস্ট সেটা দাবি করতে পারি যেরকম একটা বিটা এক্সিস্ট করে সাচ দ্যাট বাদ দেওয়া যাবে। আচ্ছা, তো এখন মনে হতে পারছে স্যার কী করতেছেন? ঠিক আছে, এটাতে লাভটা কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো লাভটা হইল, ধরলাম আমাদের একটা ফাংশন আছে x1, x2, যেটা আপনাকে মিনিমাইজ করতে দিছি, given some constraint x1, x2 = 0। দাঁড়ান, আচ্ছা, h দেখ, h of x1, x2 = 0। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জেনারেলাইজ ওয়েতে লিখছি তখন তো একেবারে। আচ্ছা, এখন জেনারেলাইজ ওয়েতে কেন লিখছি? ধরেন এইটা এমন একটা ফাংশন যেটা আপনি ওই সাবস্টিটিউশনটা করতে পারতেছেন না, অর্থাৎ একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করতে পারতেছেন না। হ্যাঁ, না, আমি তো একটা এক্সাম্পল দেখাইলাম যেটাতে সাবস্টিটিউট করা যাচ্ছিল না, যদিও এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল, এরকম অনেক এক্সাম্পলই হইতে পারে যেখানে আপনি সাবস্টিটিউশনটা করতে পারতেছেন না। ওকে, আচ্ছা, তখন কি করব? আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? ধরেন আমরা এই যে এই ফাংশনের ফার্স্ট অর্ডার চেঞ্জটা লিখি। ফার্স্ট অর্ডার চেঞ্জটা কি? ফার্স্ট অর্ডার চেঞ্জটা হইল del(x1) টাইমস এইটা প্লাস del(x2) টাইমস এইটা। ঠিক আছে? তো যদি x1 আর x2, আচ্ছা, এইগুলো দিয়ে কী বোঝাচ্ছে? এগুলো হলো h1 আর h2 বোঝাচ্ছি, মানে del(x1) বলতে বোঝাচ্ছে x1 কতটুকু চেঞ্জ করতে পারবো, এটা কতটুকু চেঞ্জ করতে পারবো। তো যদি আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন হইতো তাইলে এই দুইটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতাম, তারপর ওইখান থেকে আমরা আর্গুমেন্ট দিতাম যে এইটা সমান 0, এটা সমান 0। এখন ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতেছি না। মেইন উদ্দেশ্য তাইলে কি? মেইন উদ্দেশ্য হইল আসলে x1-কে x2 মাধ্যমে প্রকাশ করা না, del(x1)-কে del(x2) মাধ্যমে প্রকাশ করা। ওকে, আচ্ছা, এই দুইটা চেঞ্জই তো কাপল বেসিক্যালি। ঠিক আছে? তো আমি, আচ্ছা, এই ইকুয়েশনটার যদি করি, ডেরিভেটিভ করি, কোট আনকোট ডেরিভেটিভ, হোয়াট এভার দ্যাট মিনস, অর্থাৎ আমি dh এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো হইল del(h)/del(x1) টাইমস del(x1) প্লাস del(h)/del(x2) টাইমস del(x2), এটা সমান 0। এটা কী করছি বুঝছেন? এইটার ডিফারেন্সিয়ালটা লিখছি,
ডিফারেন্সিয়াল যে এমনি লেখা যায়, এটা কি জানেন যে কোন একটা ফাংশনের মানে ফার্স্ট ডিফারেন্সিয়াল যে ওই ফাংশনের বিভিন্ন ওটার যে ভ্যারিয়েবলগুলার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে তারপরে গুণ দিয়ে তারপরে যোগ করা সমান, ফার্স্ট ডিফারেন্সিয়ালটা যে এমনি লেখে। মুখস্থ রাখার দরকার নেই, মানে আপনি বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভগুলো নিয়ে তারপরে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলের যেই চেঞ্জ ওইটা দিয়ে গুণ দিয়ে যোগ করলে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাইলে দেখেন এইটা সমান সমান সমান, আচ্ছা এটা সমান 0 কেমনে সেট করলাম, কারণ h সমান 0, h সমান 0 হইলে তাহলে h এর চেঞ্জ 0 হবে। ওকে, আচ্ছা এখন দেখেন এইটা কিন্তু আপনাদের বলে দেয় যে ডেল x1 আর ডেল x2 কিভাবে কাপল। কেমনে? ধরেন এটাকে আমি লিখলাম যে এটা হইলো আলফা আর এটা হইলো বিটা, তাহলে ডেল x1 যদি কিছু পরিমাণ বাড়ে ডেল x2 কি পরিমাণ কমবে সেটা ইকুয়েশন থেকে বাই করতে পারবেন না? অথবা আমি হয়তো এমনিও লিখতে পারি যে ডেল x2 সমান সমান মাইনাস আলফা ডেল x1 বাই বিটা। ওকে, আচ্ছা তো এখন ধরেন তাইলে এটা সাবস্টিটিউট করে দেয়। আচ্ছা আমার আলফাটা কী ছিল, আলফা বিটা কী ছিল? আলফা বিটা ছিল হইল ডেল এফ বাই ডেল x1, সরি ডেল এইচ বাই ডেল x1, আর বিটাটা ছিল হইল ডেল এইচ বাই ডেল x2। ঠিক আছে, তো এটা যদি এখানে সাবস্টিটিউট করে দেই মাইনাস ডেল এইচ বাই ডেল x1 ডেল এইচ বাই ডেল x2, ওকে, এটা টাইমস ডেল x1, চাইলে ডেল এফ বাই ডেল x1 মাইনাস ডেল এইচ বাই ডেল x1 ডেল এইচ বাই ডেল x2 টাইমস ডেল এফ নট বাই ডেল x2। আচ্ছা এখানে কি করছি আমি? এখানে হইলো একটা ভ্যারিয়েবলের চেঞ্জকে আরেকটা ভ্যারিয়েবলের চেঞ্জ দিয়ে রিপ্লেস করে দিছি। আচ্ছা এখন এইটা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো না? মানে আমার যদি একটা ইকুয়েশন থাকে, ধরেন দুইটা ভ্যারিয়েবলের যদি একটা ইকুয়েশন থাকে, যে কোনো একটা ভ্যারিয়েবল তো ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো এই চেঞ্জটা তো ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। তো আমার ফাংশনটা যদি কোনো একটা পয়েন্টে মিনিমাম হয় আর এটা যদি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করা যায় তাহলে এই জিনিসটাকে 0 হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি ফাংশনের চেঞ্জকে যদি ধরেন সাম কোএফিশিয়েন্ট ইন্টু ডেল x1 প্লাস সাম কোএফিশিয়েন্ট ইন্টু ডেল x2 প্লাস সাম কোএফিশিয়েন্ট ইন্টু ডেল x3 এইভাবে যদি এক্সপ্রেস করতে পারি এবং যদি ইন্ডিভিজুয়াল চেঞ্জগুলো ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারি তাহলে ফাংশনটা মিনিমাম তখনই হবে যদি কোএফিশিয়েন্টগুলো 0 হয়। এখানে ক্যাচটা কোথায় আর্গুমেন্টে ক্যাচটা হলো ওই জায়গায় যে এই প্রত্যেকটা টার্মকে ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতে হবে। এই সেম আর্গুমেন্টটা আমি অরিজিনাল এক্সপ্রেশনে কেন দিতে পারতেছিলাম না? কারণ আমি ডেল x1 আর ডেল x2 কে ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারতেছিলাম না। ডেল x1 ধরলাম বাড়াই দিলে ডেল x2 হয়তো কমে যেত, কিন্তু এখন এই টার্মটাকে ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারবো। এইটাকে যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারবো এবং আমার ফাংশনটা মিনিমাম, তাহলে অবশ্যই এটা কোএফিশিয়েন্টটাকে 0 হইতে হবে। বুঝতে কি পারতেছেন? ঠিক আছে, তো এই যে এইটা হইল কন্ডিশন যে এখন আপনি যদি এটাকে 0 সেট করে সলভ করেন তাইলে হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, এখন আমরা করছি কি, বেসিক্যালি ডেল x2 কে ডেল x1 এর একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করছি, রিপ্লেস করার ফলে x2টা বাদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে x1টাকে টিউন করতেছি, ঠিক আছে? তো আমার কোয়েশন তো ছিল এইটা,
আর আমার এইটার অরিজিনাল ইকুয়েশন ছিল তো আমার বেসিক্যালি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল এই দুইটা ইকুয়েশন ইউজ করে এক্স2 বাদ দেওয়া। আমরা আগের ট্রিকটা খাটাইতে পারি না, যে ধরলাম এইটারে কোনো একটা কিছুতে গুণ দিলাম, গুণ দিয়ে এটার সাথে যোগ করলাম। হ্যাঁ, ফর্মুলা না। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, এটা অন্য সাইডে। তাহলে আমরা আগের মতো দাবি করতে পারবো না যে দেয়ার এক্সিস্টস এ ল্যামডা সাচ দ্যাট এক্স2টা বাদ হয়ে যাবে। ইফ উই সিলেক্ট এ ল্যামডা, ঠিক মতো যদি ল্যামডাটা সিলেক্ট করি তাহলে এক্স2টা বাদ হয়ে যাবে। না, হ্যাঁ, এইটা ঠিক বলতে পারেন যে একটা ভ্যারিয়েবল বাদ দিয়ে একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি, অর্থাৎ এক্স2 বাদ দিয়ে ল্যামডাটা ইন্ট্রোডিউস করছি, কিন্তু এরকম একটা ল্যামডা এক্সিস্ট করে সাচ দ্যাট এক্স2টা বাদ হয়ে যাবে। হ্যাঁ, এবং যদি বাদ হয়ে যায় তাইলে আমার কন্ডিশন কি আসবে? del x1 প্লাস ল্যামডা del h বাই del x1 ইকুয়ালস টু 0। মানে x2টা যদি বাদ হয়ে যায় তাহলে তো এখন del x1টা এক্সপ্রেশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো এটার কোএফিশিয়েন্টটা আপনি 0 সেট করতে পারবো। এখানে del x1 এর কোএফিশিয়েন্ট কি এই এক্সপ্রেশনে? এটার কোএফিশিয়েন্ট এইটা না? হ্যাঁ, এইচ না, আপাতত একটাই কনস্ট্যান্ট দিছি, মাল্টিপল কনস্ট্যান্ট থাকতে পারে। হ্যাঁ, এবং ওই ভ্যালুটা হইল হ্যাঁ, আচ্ছা, আপনার ছায়রা দেশ আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। আচ্ছা, আপনারা কি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার কি জিনিস শিখছেন? ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার নামক কিছু জিনিস, কোনো কিছু শিখছেন? আচ্ছা, না না, শেখা লাগবে না। মানে এইটা বেসিক্যালি ওই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের নিয়মটাই। হ্যাঁ, তো আচ্ছা, ল্যাগ্রেঞ্জের নামে অনেক কিছু আছে, আপনারা এক্স্যাক্টলি আপনি যাইতে পারেন, তারা থাকলে আপনার ইয়া দিয়ে দিবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওই আমাদের প্রবলেম হচ্ছে জীব দাঁতচন্দ্রতা। বুঝি নাই। আমাদের প্রথম প্রবলেম হচ্ছে দাঁতের অঙ্কটা, প্রবলেমটা করতে টাইম লাগবে, এটা এমনি সলভ করতে আমাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তখনও খুব ভালো পারতাম না, মানে তখন একটু আমার একটা ফ্রেন্ড বড় ভাই বলতে এমনি কোয়া যায়, তোকে তুই দেখ একটা দেখে এদের কোনো মতো করছি না, তার দিতে দেখি আপনার দাঁতগুলো হয় কি প্রথম দিকে খুব নর্মাল অর্থাৎ কি দেখা থাকে।
ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি সরি আমি আমি জানি না কার কি মিস করে ফেলছি দেখতে পাচ্ছি